আসসালামু আলাইকুম। প্রতি মাসের মতো আমাদের নিয়মিত আয়োজন এই মাসের বই, অর্থাৎ এ মাসে আমরা নভেম্বরের বই নিয়ে কথা বলবো। সেটা নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়ে গেলাম। উইমেন এক্সপ্রেস ব্লগ এবং ফেসবুক গ্রুপের পক্ষ থেকে আমরা প্রতি মাসে একবার এই আয়োজনটা করি, যেখানে আমাদের যারা মেম্বার তারা আমাদের সাথে গত মাসে কি কি বই পড়েছেন সেগুলো শেয়ার করেন। আমরা চেষ্টা করি সেগুলোকে গুছিয়ে আপনাদের জন্য উপস্থাপন করার। তো এ মাসের বইয়ে যখন আমরা আলোচনা করছি, আমাদের সাথে আছেন উইমেন এক্সপ্রেস গ্রুপের নভেম্বর মাসের অ্যাক্টিভিস্ট, সেরা অ্যাক্টিভিস্ট হয়েছিলেন জুয়াইরিয়া জাহরা হক। আমাদের সাথে উপস্থিত আছেন। ও আমাদের সাথে জয়েন করেছে টার্কি থেকে। আসসালামু আলাইকুম জুয়াইরিয়া। ওয়ালাইকুম আসসালাম আপু, কেমন আছেন? জি আছি আলহামদুলিল্লাহ, তুমি ভালো? এই তো আলহামদুলিল্লাহ। আচ্ছা আচ্ছা, আমার স্ক্রিনটা কি দেখা যাচ্ছে? এখনো দেখতে পাচ্ছি না আপু। আমি একটা স্ক্রিন শেয়ার করেছিলাম, দেখি আমি আরেকবার একটু চেষ্টা করি। এটা দেখলাম যে দেখা যাচ্ছে না। দেখা যায় না, না এখনো? না আপু, দেখতে তো পাচ্ছি না, এখন আসেনি। কি সমস্যা? ওকে, এবার মনে হয় দেখা যাচ্ছে, তাই না? জি আপু, এখন দেখা যাচ্ছে। ওকে, জি। আমরা প্রথমেই কথা বলবো তোমার বই নিয়ে। তুমি এই মাসে মাশাআল্লাহ মোটা ৩টা বই পড়ে ফেলছো। সুনীল গঙ্গোপাধ্যায়ের 'প্রথম আলো', আম আমার দেখা 'নয়া চীন' শেখ মুজিবুর রহমানের, এবং শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের 'দূরবীন'। তো তোমার রিভিউ গুলা এত সুন্দর ছিল, আমি গ্রুপ থেকে যখন এখানে নিয়ে কাজ করছিলাম তখন আমার কাছে অনেক মায়া লাগছিল, কারণ তুমি অনেক সুন্দর সুন্দর কিছু কমেন্ট করছো, একদম পার্সোনাল কমেন্ট। এগুলো আমার খুব ভাল লাগে, কারণ মনে হয় কি যে একদম তোমার চোখ দিয়ে দেখতে পাচ্ছি। তো তুমি কি আমাদেরকে একটু তোমার পড়া ৩টা বই নিয়ে একটু ব্রিফ করবা প্লিজ? অবশ্যই আপু, করবো ইনশাল্লাহ। তো ফার্স্টে হচ্ছে আপনাকে ধন্যবাদ আমাকে ফ্লোর দেওয়ার জন্য। প্রথমে একটা কথা বলতেই হয় যে আমার অনেক দিন পড়া হইতেছিল না বই। হঠাৎ করে আমি গত নভেম্বর মাসে 6টার মতন বই পড়ছি। তো এই 3টা বই, 3টাই হচ্ছে অনেক বড় এবং 3টাই অনেক সুন্দর। তো এখানে হচ্ছে দূরবীনের কথাটাই ফার্স্টে বলি। দূরবীন হচ্ছে শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের একটা বই। অনেক বড় টাইমলাইনের বই এবং 3টা জেনারেশনের গল্প। বাবা, বাবার আগে দাদা ছিল, তারপরে ছেলে। তো আমরা তো বাংলাদেশ স্বাধীনতা সম্পর্কে জানি। বাংলাদেশের আগেও ভারতের স্বাধীনতার যে ইস্যুটা, সেই ইস্যুটাকেই উপন্যাস আকারে অনেকগুলা ক্যারেক্টারের মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে। এখানে বড় সবচেয়ে প্রথম এবং সবচেয়ে মুখ্য ক্যারেক্টার হচ্ছে হেমকান্ত। হেমকান্তর ছেলে হচ্ছে কৃষ্ণকান্ত এবং তার ছেলে হচ্ছে ধ্রুব। এই 3টা জেনারেশনের গল্প আসছে। 3টা 3টা মানুষের থট প্রসেস আলাদা, কিন্তু 3জনই কোথায় গিয়ে জানি একরকম। আর হচ্ছে যে অনেক বড় উপন্যাস, তো আমি হচ্ছে
আমার মোটিভটা বলতে পারি যে আমি কেন এই বইগুলো চুজ করছি। আমার সবসময় মনে হয় যে বাংলাদেশের ইতিহাস এবং ভারত ভাগের ইতিহাস এই বইগুলো আমাদের পড়া উচিত। আমার সবসময় মনে হয়েছে যে উপন্যাস দিয়ে পড়া শুরু করলে হয় কি যে স্টার্টারের মতন, স্টার্টার যেরকম আমরা প্রথমে খাই, তারপর হচ্ছে মেইন কোর্সে যাই, তো এরকম ছিল যে আমি উপন্যাস দিয়ে পড়া শুরু করব, তারপর হচ্ছে মূল হিস্ট্রিগুলা পড়বো। উপন্যাস পড়ার পর দেখলাম যে এখানে তৎকালীন মানুষের চিন্তা ভাবনা, মন মানসিকতা, সামাজিকতা, আহ, এবং তখন যে একটা আন্দোলন চলতেছিল, কিছু মানুষ আন্দোলনের পক্ষে ছিল, তাদের থট প্রসেস, তাদের যে সাহস, আবার যারা একটু বিপক্ষে ছিল তাদের যে কপটতা বা তাদের যে একটা হিপোক্রেসি, সবকিছু মিলাই হচ্ছে দূরবীন। আর দূরবীনের একটা ক্যারেক্টার আছে ধ্রুব, সে হচ্ছে হেমকান্তের নাতি, মানে কৃষ্ণকান্তের ছেলে। ধ্রুব কথাটা আমি স্পেসিফিক্যালি তুলতে চাই কারণ যারা দূরবীন পড়ছেন তারা জানেন যে ধ্রুবর মতন ছেলে আমাদের সোসাইটিতে অনেক আছে। এই কথাগুলো আমি লিখি নাই, লেখার কথা তো সবাই জানেই, তো লেখা ছাড়াই বলতেছি যে ধ্রুবর কথাগুলো আলাদা করে একটু বলতে চাই, কারণ ধ্রুবর মতন ছেলে এরকম অনেক আছে বাংলাদেশে বা ইন্ডিয়ান সাবকন্টিনেন্টে। এবং ওই ধরনের ক্যারেক্টার মানুষজনকে আমরা অনেক ফ্যান্টাসাইজ করি, মনে করি তারা অনেক জোস, অনেক কুল, কিন্তু আসলে এরা পার্সোনালিটি ডিসঅর্ডার বলা মানুষ এবং এদের চিকিৎসা দরকার। ধ্রুবকে আমার চড় মারতে ইচ্ছা করছে, এক নাম্বার। আর তুমি অনেক হ্যাঁ, নিষ্ঠুর। আমি অনেককে বলতে শুনছি যে দূরবীনে নাকি তাদের এই এই চরিত্রকে খুবই কুল লাগছে। ওই যে তুমি যে একটা কথা বললা যে কুল, অনেকের নাকি এটা লাগছে। যাই হোক, মজার একটা রিভিউ পাইলাম। হ্যাঁ। আর আচ্ছা, আরেকটা আর বই আরেকটা পড়ছো তুমি? আমার দেখা আমার নয়াচিন। আচ্ছা, আমার যখন চিনি ছোট করে বলি যে সবার চোখ আলাদা, প্রফেশন অনুযায়ী চোখ আলাদা হয়। একটা ইঞ্জিনিয়ার হয়তো একটা দেশে গেলে সেই জায়গার ইনফ্রাস্ট্রাকচার গুলা দেখবে, ডাক্তার হয়তো গেলে দেখবে যে সেই দেশের মানুষের রোগবালাই কিরকম। তো একজন পলিটিশিয়ানের চোখে একটা দেশ কিভাবে দেখা হয় সেটাই হচ্ছে জানতে পারছি আমার দেখা নয়চিন থেকে। উনি খুবই স্ট্রেট ফরওয়ার্ড মানুষ, আমরা জানি ওনার লেকচার শুনলে বোঝা যায় খুবই সোজাসাপটা মানুষ। ওনার কথা, ওনার লেখা সবই একই রকম এবং খুবই মজার। স্যাভেজ না, স্যাভেজ তো খুবই মনে হয় যে রুড অ্যারোগেন্ট, স্যাভেজ না, কিন্তু স্ট্রেট ফরওয়ার্ড কিন্তু আবার সুইট। আমার অনেক ভালো লাগছে বইটা। আর একটা কথা হচ্ছে এটা বিসিএস এর বই না, এটা সবার পড়তে হবে। এই তো, এটা ছোট করে বললে এরকম। আচ্ছা, আচ্ছা। এখানে ৭ টা পয়েন্ট, এটা এটা তোমার নিজের তুলে আনা। আমার খুবই ভালো লাগছে পড়তে। এই বইটা আমি পড়ছি। কিন্তু আমি এরকম করে পয়েন্ট আউট আসলে করি নাই তো কখনো। এরকম রিভিউ লিখি নাই। তো এইজন্য আমার পড়ে মনে হচ্ছিল আমি আবার রিভিশন করতেছি। এই কাজটা খুবই সুন্দর হয়েছে, মাশাআল্লাহ। আচ্ছা, থ্যাংক ইউ। আরেকটা বই তুমি পড়ছো, 'প্রথম আলো' সুনীলের। হ্যাঁ, বলো। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, সুনীলের প্রথম আলো অনেক মোটা একটা বই, অনেকগুলা ক্যারেক্টার এবং সবাই আমাদের কম বেশি চেনা। যারা চেনা না তারা হচ্ছে আমাদের মতনই ম্যাঙ্গো পিপল, কিন্তু জিনিয়াস মানুষদের আশপাশে থাকা ম্যাঙ্গো পিপল। তো ওই যে ছবিটা দেখলে বোঝা যায় যে বইটা হচ্ছে মূলত রবীন্দ্রনাথকে ফোকাস করে বই, কিন্তু আশপাশের অনেক আসছেন, বিবেকানন্দ আসছেন, তারপর বঙ্কিম আসছেন, একটুখানি ঈশ্বরচন্দ্র আসছেন। মূলত রবীন্দ্রনাথকে ফোকাস করা বই। আর সেই সময়ের বই, যারা বায়োগ্রাফি পড়েন নাই বা বায়োগ্রাফি পড়তে আগ্রহ পান না তারা এই বইটা পড়তে পারেন। ওই যে একটুখানি ফ্লেভার পাবেন আর কি সেই সময়ের সেই মানুষগুলার। আমরা তো জানি রবীন্দ্রনাথ অনেক ভালো, অনেক বড় লেখক। তারপরে আমরা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে নিয়েও পড়ছি, কিন্তু ওনার লাইফ গুলা কেমন ছিল ওনাদের, ওনারা কিভাবে চলতেন, কিভাবে ফিরতেন, কিভাবে চিন্তা করতেন, ওদের ডেইলি লাইফ গুলা কেমন ছিল, এই ডিটেলিং গুলা সুন্দর ছিল বইয়ের। আচ্ছা, আচ্ছা, আমাদের কি হইলো এটা? আমি একটু দেখছি। স্লাইডটা আবার কোথায় চলে গেল? এইটা এত ঝামেলা করে। স্লাইড দেখা যাচ্ছে না তো, তাই না? না আপু। ইস! কি হইলো? আচ্ছা, আমি আবার একটু চেষ্টা করি। হ্যাঁ আপু, দেখা যাচ্ছে। এখন দেখা যাচ্ছে, তাই না? আচ্ছা, আচ্ছা। এরপরে ফরিদা আলী খান আপু পড়েছেন গল্পগুচ্ছ। ফরিদা আলী খান আপু আরেকটা মজার আইডিয়া দিচ্ছিলেন। আমি যখন আপুকে বললাম যে আপনি রিভিউ, আপনার কি পড়া বই? তখন আপু বললেন যে আমি বই তো পড়তে সময় পাই না। এটা হইতেই পারে। এটা আমাদের সবার ব্যস্ততা এবং বাস্তবতা। এটা এটা হয়তো সবাই গুছায় উঠতে পারে না। তো আপু যেটা বলছিলেন যে আপু একটা
ফেসবুক গ্রুপে, ওখানে ওরা বিভিন্ন গল্প দেয় এবং বড় বড় গল্প, সেগুলো আপু পড়েন। তো আমার মনে হয় আমরা আমাদের গ্রুপের মেম্বারদেরকে এটা বলতে চাই যে আপনারা যদি এরকম কোথাও কোনো গল্প পড়েন, আপনারা সেই গল্পের নামটা সহ আমাদের সাথে শেয়ার করতে পারেন যে আমি গত মাসে এই গল্পগুলা বা এই আর্টিকেল গুলা পড়েছি, তাই না? এটা একটা ভালো সোর্স হতে পারে, বাকিরাও সেখানে গিয়ে পড়লো। কারণ এখন তো আসলে কনসেপ্ট বদলাচ্ছে। খুব প্রয়োজন নাই যে একেবারে হার্ড কপি বই নিয়েই বসতে হবে, সবার জন্য সেটা এফোর্ড করা সম্ভব না। এই জন্য আপনারা যারা এভাবে পড়েন তারাও আমাদের সাথে শেয়ার করতে পারেন। আমিনা আঞ্জুম মিশু পড়েছে অনেকগুলা বই, মাশাআল্লাহ ৬টা বই। এর মধ্যে আমি শুধু একটা সিরিজের ছবি দিয়েছি, বাকি ছবিগুলো গ্রুপে আছে। খুব সুন্দর সুন্দর ছবি তুলে দিয়েছে। আমি একটু নাম বলি: জাপিত দিনের গান, সানজিদা সিদ্দিকা কথা, আনপ্রোটেক্টেড মিরিয়াম গ্রসম্যান, জীবনের স্বপ্ন চাই ডক্টর সাজেদা হুমায়রা, দাড়িকমা প্রকাশনীর ফাতেহা সিরিজ এবং হাদিস সিরিজ, সম্ভবত সেটার ছবি আমরা দেখতে পাচ্ছি। খুদে বিজ্ঞানীর অ্যাক্টিভিটি, ফিউচার অফ মাহবিডি, রিভার গড ওয়েলবার স্মিথ, রিক্লেম ইওর হার্ট ইয়াসমিন মুকাহেদ, কবিতা সমগ্র আলী রাদিয়াল্লাহু আনহু আব্দুল্লাহ মাহমুদ নজিব, আল মুহাদ্দিসাত ডক্টর আকরাম নদভী, সারেন্ডার্ড ওয়াইফ লরা ডয়েল, গল্পে আনন্দে আদব শিখি সিরিজ। আচ্ছা, আমিনা আঞ্জুম মিশুকে আমি একটু রিকোয়েস্ট করব বিশেষ করে আল মুহাদ্দিসাত পড়ার অনুভূতিটা পরে কখনো শেয়ার করতে। আর এরপরে শাহিল এরতাম আমাদের গ্রুপে দিয়েছে, বেশ কয়েকটা বই পড়েছে: আল মুহাদ্দিসাত, সেলফ লাভ, নবাবী বাংলার অভিজাত শ্রেণী, রাজনীতি সমাজ ও সংস্কৃতি, পয়গমে মুহাম্মাদি। তাহলে আপনারা যারা এখন দেখছেন তারা বুঝতে পারছেন যে কোনো মাসে যদি আপনার সময় না থাকে রিভিউ লেখার, আপনি চাইলে একটা বইয়ের ছবি দিয়েও আমাদেরকে একটু সাজেশন দিতে পারেন যে কি কি বই আপনি পড়েছেন। সাজেদা হুমায়রা আপু লিখেছেন মক্কার পথ নিয়ে, খুব বিখ্যাত একটা বই। মক্কার পথ এক বিস্ময়কর সফরনামা। কোন সফরনামা যে এত চিত্তাকর্ষক হতে পারে এই বইটি না পড়লে বুঝতাম না। এই বইটা আসলে একটা মানুষের ইসলামের দিকে হাঁটার একটা জার্নি। সম্ভবত এজন্যই এই বইটাতে আমরা প্রত্যেকে নিজেদের বিশ্বাসকে ঝালাই করার একটা সুযোগ পাই। এত বিখ্যাত হওয়ার এটাই মনে হয় একটা কারণ, আমার মনে হয় আর কি। আর নিশাত তাসনিম সাদিয়া আমাদেরকে বলেছে ও একটা বই পড়েছে, জীবনের স্বপ্ন চাই। ছোটবেলায় জীবনের লক্ষ্য নির্ধারণ করতে হবে, এই স্বপ্ন নিয়ে বড় হয়েছি আমরা, কিন্তু সেই জ্ঞানটা মাথায় রাখলেও অনেক সময় আমরা কোনো স্বপ্ন নিয়ে বড় হই না যে আমি এই কাজগুলো করতে চাই। তো ওকে যেহেতু এই বইটা অনেক বেশি সাহায্য করেছে নিজের স্বপ্নগুলোকে খুঁজে পেতে বা ফিগার আউট করতে, আমরাও মনে হয় এখানে এই বইটার মাধ্যমে, আমি এই বইটা পড়েছি, আমার কাছে খুব ভালো লাগছিল। খুব সহজ সরল কথায় অনেকগুলো কঠিন বিষয় মাথায় নিয়ে আসে। আমি এর মধ্যে একটু বলতে চাই, আলিয়া খাতুন জলি আপা, তাহমিনা সোনিয়া আপা এবং লাবিমা মৌরিন মজিজা আমাদেরকে সালাম দিয়েছেন। ওয়ালাইকুম সালাম। আমাদেরকে দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। তাহমিনা কাউসার রিভা আপু পড়েছেন অনেকগুলা বই: অ্যালান কোয়াটারমেইনের হেনরি রাইডার হ্যাগার্ডের অ্যালান কোয়াটারমেইন, জুল ভার্নের কানপুরের বিভীষিকা, আপনার দোয়া কি কবুল হচ্ছে না, শায়েখ জুলফিকার আহমদ নকশবন্দি, এবং একটা অনুবাদের ভলিউম ডন কুইকশট, ক্যাপ্টেন কারেজিয়াস। দুইজন লেখক আলাদা আলাদা। তো অনেক ধন্যবাদ রিভাপু, শুধু ছবি দিয়ে হলেও আমাদের সাথে কন্ট্রিবিউট করেছেন এই জন্য। আর এরপর মুসলিহা তাফহিম আপু পড়েছেন অনেকগুলা বই, 9টা। তো এখানে বেশিরভাগই দেখা যাচ্ছে, এরকম ছবি আমার ভালো লাগে যেখানে অনেকগুলো বই একসাথে দেখা যায়। তো আপু পড়েছেন বেলা ফুরোবার আগে, সেরা কিশোর কবিতা, অগ্নিবীণা আর রাহিকুল মাকতুম, সাত সাগরের মাঝি, অপরাজিত বিভূতিভূষণের, এই ধরনী তলে জিয়াউল হক, তাওহিদের কিস্তি, সিরাতে খাতামুল আম্বিয়া। এগুলার কোনোটা নিয়ে কি জুয়াইরি আমাদেরকে কিছু বলতে চাও? তোমার কোনোটা পড়া আছে? আপু এই বইগুলো তো আমার পড়া হয়নি। আচ্ছা আচ্ছা, তোমাকে একটা জিনিস জিজ্ঞেস করার আছে। তুমি যে মোটা মোটা বইগুলা পড়ছো, সেইগুলা ওখানে কোথায় পাও? আপু পিডিএফ পড়ি আমি, বই তো আনতে পারিনি, সো আমি পিডিএফ পড়ার হ্যাবিট করছি। ও মাশাআল্লাহ। আচ্ছা, যাই হোক, পিডিএফ এ এত মোটা বই পড়ার সাহস আসলে ইচ্ছা থাকলে উপায় হয়, তাই না? অনেকেই অনেক সময় বলে, তবে এটা মনে হয় লং টাইম চোখের জন্য একটু খারাপ।
চোখে ব্যথা করে আপু, এখন একটুখানি হ্যাঁ, মানে কি চোখে ব্যথা রেস্ট করে। নিচ্ছি কয়েকদিন, আবার পড়বো। হ্যাঁ, একটু গ্যাপ দিয়ে দিয়ে পড়ো। তাহমিনা সোনি আপু পড়েছেন আরণ্যক। আরণ্যক আরেকজন পড়লো এই মাসে। মজার বই, আমার কাছেও খুব ভালো লাগে। কিন্তু এটা এটা একটু আগে থেকে বলে রাখি, আরণ্যক পড়তে হয় চাঁদনি রাতে। এটা একটা বিশেষ বই। এত সুন্দর প্রকৃতির বর্ণনা, ইচ্ছা করে একটু বারান্দায় গিয়ে দাঁড়ায় থাকি, একটু গাছ দেখি, চাঁদ দেখি। আর আসমা আক্তার আপু পড়েছেন সুইটহার্ট কোরআন এবং অন্তর মম বিকশিত করো, জিয়াউল হক স্যারের একটি বই। এই বইটা অবশ্য আমার এখনো পড়া হয় নাই, আমার আপুর পড়া দেখে মনে হইলো যে এটা জোগাড় করতে হবে। আর ফারহানা আমিন আপু পড়েছেন কারিমণিদের ছড়া, আফিফা আবেদিন সওদা। খুবই মজার একটা বই, খুবই মজার একটা বই। যাদের বাচ্চা আছে একটু বড় হচ্ছে, টডলার, তাদের এটা আমার মনে হয় এটা অবশ্যই জোগাড় করা উচিত। ২ নাম্বার তত্ত্বচান। তত্ত্বচানের ব্যাপারে আমি নিজে এখনো পড়ি নাই, কিন্তু খুব লোভ লাগছে, কারণ গত কয়েক মাস ধরে আমাদের গ্রুপে অনেকেই পড়েছেন। প্রত্যেক মাসেই আমি তত্ত্বচান নিয়ে একটা না একটা লেখা পাচ্ছি। আর আপু আরেকটা পড়েছেন মাস্টার ইওর ইমোশনস, থিবো মেরিস। এটাও একটা চমৎকার বই মনে হচ্ছে। টিপস অ্যান্ড ট্রিক্স আছে কিছু। আমার মনে হয় আমি এই ৩ টা বই জোগাড় করে ফেলবো ইনশাআল্লাহ। কারিমণিদের ছড়া এক জায়গায় পড়েছিলাম, আমার কাছে এখনো বইটা নাই। আর আমার পড়া বইগুলা আমি শেয়ার করেছি এখানে। আ এই যে একটু ছবি তুলেছিলাম। আচ্ছা, আমি যে বইগুলো পড়েছি, আগামী দিনের সভ্যতা, ডক্টর ইউসুফ আল কারজাভী, এটা নিয়ে একটু পরে বলছি। সিজদার বিজ্ঞান, জিয়াউল হক স্যারের বই। এইটা উম একটু অদ্ভুত একটা বই। এটা একদম সায়েন্টিফিক বই। কিন্তু একটু ধৈর্য ধরে একটু এটা দিয়ে পুরাটা, আমার বইটা শেষ করার আগেই মনে হচ্ছিল যে আমি এখন একটা সিজদা দিতে চাই। কারণ আমি মনে হয় এতদিন না বুঝে রিচুয়াল এর কারণে সিজদা দিয়েছি। মানে সিজদাকে যখন আমরা বুঝে আল্লাহর সামনে নিজেকে আত্মসমর্পণ করব এবং বুঝবো যে আল্লাহ কেন বলছেন, ওই অবস্থাটায় আমরা আল্লাহর সবচাইতে কাছে। আমার মনে হয় আমাদের সিজদাগুলো অনেক ভারী হবে ওজনে, মর্যাদায়, ইনশাআল্লাহ। আর পড়েছি প্রথম প্রতিশ্রুতি, সুবর্ণলতা, বকুল কথা, আশাপূর্ণা দেবীর ৩ টা বইয়ের একটা ট্রিলজি। এইটা আমি অনেক আগে একবার পড়েছিলাম, কিছুদিনের মধ্যে আরেকবার পড়লাম। কেনা হয়েছিল, এজন্য এই মাসে আরেকবার পড়া হলো। এখানের ব্যাপারে আমার একটু কথা আছে। সেটা হচ্ছে যে এখানে বইটার ধারাবাহিকতাটা খুব অদ্ভুত। এখানে উপমহাদেশের একটা সময় ৪০-৫০ এর দশকে মেয়েদের অবশ্য আর্থসামাজিক অবস্থা যেরকম ছিল, সেটাকে যখন বর্ণনা করা হচ্ছিল ১ম বইটাতে, ১ম প্রতিশ্রুতি, তখন মনে হয় যে এরা এরকম কেন? এত অন্ধত্ব কেন? গিয়ে একটু একটা কিছু বলে আসি। সত্যবতী, যে ওই বইটার নায়িকা, সে বলে যে মেয়েদের তো লেখাপড়া করা তখন নিষেধ ছিল। তো সে একদিন জিজ্ঞেস করে যে সরস্বতী তো নিজেই, ওরা হিন্দু যেহেতু, ওরা বিশ্বাস করে সরস্বতী হচ্ছে শিক্ষার দেবী, বিদ্যার দেবী। তো বলে যে সরস্বতী নিজেই তো মহিলা, তাহলে কেন মেয়েদের লেখাপড়া করা নিষেধ হবে? কেউ এটার জবাব দিতে পারে নাই। তখন মনে হচ্ছিল যে এই কোয়েশ্চেন গুলা কি আধুনিক? এভাবে প্রশ্ন করতে পারাটা কি আধুনিক? অথচ আমি যখন বকুল কথায় আসলাম, যে বকুল, বকুল হচ্ছে সত্যবতীর নাতনি, মেয়ের ঘরের মেয়ে। তো বকুল এতটুকু প্রগ্রেসিভ হয়ে গেছিল বকুলের সময়টাতে। বকুল বিয়ে করে নাই, ভাইয়ের ভাইয়ের সাথে থাকতো। কিন্তু বকুলের একটা আন্ডারস্ট্যান্ডিং ছিল এরকম যে যেটার জন্য এতদিন জেনারেশন ধরে যুদ্ধ ও নিজে দেখে আসছে, শুনে আসছে, সেই স্বাধীনতা পাওয়ার পরে মেয়েরা সেটাকে ব্যবহার করতে পারছে কিনা পারফেক্টলি। ওর ভাইয়ের মেয়েটা ইচ্ছে মতো বেরিয়ে যেত, ক্যাবারে বারে নাচতো। তো এই এই জীবনটাও আবার ওর পছন্দ ছিল না। তাহলে এখানে আমরা বুঝি যে স্বাধীনতা এবং সেটাকে ক্যারি করার যে ম্যাচুরিটি, এই ২ টা ছাড়া আসলে স্বাধীনতার ইটসেলফ কোনো দাম নাই। এই আন্ডারস্ট্যান্ডিংটা, এই বইটার পুরোটা জার্নিতে আন্ডারস্ট্যান্ডিংটা আমার কাছে চমৎকার লেগেছে। আমার খুব ইচ্ছা করছিল কিছু, কিছু লাইন এখানে, আমার মনে হয় ওটা অনেক বেশি হয়ে যাবে। পুরা বই লিখে দিতে হবে মনে হয়। কিছু, কিছু লাইন বলার। হ্যাঁ? তো আমি হয়তো চেষ্টা করব ভবিষ্যতে কখনো এটা নিয়ে মানে একদম আলাদা করে একটু লেখার। আর আমি আরেকটা পড়েছিলাম বেস্ট অফ আগাথা ক্রিস্টি, মিস মার্পলের। তো এই ছিল আমাদের নভেম্বর মাসের বই নিয়ে আলাপ। জুয়াইরিয়া, তোমাকে আবার অনেক, অনেক ধন্যবাদ তোমার সময়ের সাথে ম্যাচ করে আমাদের সাথে একটু সময় দেওয়ার জন্য।
আমরা আবার গ্রুপে চাই, হ্যাঁ, আগামী মাসেও গ্রুপে প্লিজ নিজের পড়া বইগুলো শেয়ার করবা অবশ্যই। আর যারা আমাদের সাথে এই মাসে তাদের পড়া বইগুলো শেয়ার করেছিলেন তারাও করবেন। এই নামগুলো দেখলেও অনেক সময় অনেকগুলো বইয়ের পড়ার ইচ্ছা হয়, তো এই ইচ্ছাগুলো অনেক দামি। হ্যাঁ জুয়াইরিয়া, তুমি কিছু বলতে চাও কিনা? আপু আমি হচ্ছে লাস্ট একটা কথা একটু অ্যাড করতে চাই, যেটা হচ্ছে যে আহ, আমরা যখন কোনো একটা বই পড়ি, বইয়ে অনেক রকম ক্যারেক্টার আসবে। তো যিনি লিখেন তিনি অনেক স্মার্ট, অনেক ইন্টেলিজেন্ট বা অনেক ভালো লেখক, এই জন্য উনি ক্যারেক্টারগুলোকে খুব ভালো করে ফুটিয়ে তুলতে পারেন। এখন ব্যাপারটা এমন না যে সব ক্যারেক্টারের সাথে আমাদের নৈতিক মিল হবে, সবাই তো আর নিজামুদ্দিন আউলিয়া না। আমি এটা কেন বললাম, কারণ হচ্ছে যখন আমি প্রথম আলোর রিভিউ লিখছিলাম এবং আমি নিজে যখন প্রথম আলো পড়ছিলাম, তো রবীন্দ্রনাথ ঠাকুরের লাইফের তো সবই আসছে। তো ব্যাপারটা তো এমন না যে শুধুমাত্র ওইটাই হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের লাইফের আসল বায়োগ্রাফি। আর যদি হয়েও থাকে, আমি এটা কেন বলতেছি, কারণ ওনার সাথে ওনার ভাবির যে সম্পর্ক, নতুন বউঠানের যে সম্পর্ক, সেটা নিয়ে আমাদের সবারই একটু অপছন্দ আছে বা আমাদের একটু আহ, কম পছন্দ আছে। এই ব্যাপারে আমার ছোট একটা জিনিস অ্যাড করার আছে যে একজন একজন জিনিয়াস মানুষ যার অনেক ধরনের ক্রিয়েটিভ কাজ আছে যেগুলো আমরা পড়তে পারি, সেখান থেকে আমরা জানতে পারি, সেইটার উপর ফোকাস না করে ওনার লাইফের একটা পার্ট যেটা হয়তো আমাদের ভালো লাগতেছে না বা আদর্শের সাথে মিলতেছে না, সেটার উপর বেস করে তাকে জাজ করার আসলে কিছু নাই। আহ প্রতিটা মানুষের লাইফে এমন কিছু আবেগ থাকে যেগুলো আমাদের কন্ট্রোলের বাইরে, আবার এমন কিছু সমস্যা থাকে যেগুলা সমাধানের যোগ্য না। তো এগুলা বাদেও মানুষ একটা পরিপূর্ণ প্রাণী এবং তার আরো অন্যান্য ভালো মন্দ দিক আছে। তো একটা স্পেসিফিক খারাপ দিক ধরে আমরা একটা মানুষকে জাজ করব না বা একটা ক্যারেক্টারকে জাজ করব না, এবং চেষ্টা করব যে সেই ক্যারেক্টার থেকে আমরা শিখলাম কি বা নিলাম কি সেটা নিয়ে ভাববো। এটাই আমার লাস্ট অ্যাড করার ছিল। আর আপুকে অনেক ধন্যবাদ আমাকে একটা সুন্দর অপরচুনিটি দেওয়ার জন্য, কিউট একটা অপরচুনিটি দেওয়ার জন্য। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। তোমার এই কথাটা আমার খুব দামি লাগলো। হ্যাঁ, একটা কথা দেখো, আমরা অনেক দাম দিয়ে একটা জিনিস কিনে আনি, সেই জিনিসটার কি পুরাটা আমরা খাই? একটা সবজি কিনে আনি, সেটার হয়তো চামড়াটা ফেলে দিই, সেটার হয়তো গোড়াটা ফেলে দিই। আমি কিন্তু বলি না যে এটা 400 টাকা কেজি, এটা চামড়াটা ফেলে দিব, আসো খাই। এটা তো বলি না। হ্যাঁ, এটা আমি নিজেও বইয়ের ক্ষেত্রে মানি যে নিতান্তই অশ্লীল কথা যদি না থাকে, আমি রিপিট করি, যদি অশ্লীল কথা না থাকে, অশ্লীল কথা সম্পন্ন বইয়ের ব্যাপারে আমার আপত্তি আছে। কিন্তু যদি অশ্লীল কথা না থাকে তাহলে কোনো বই, কোনো ধর্মের বই, কোনো মতবাদের বই, কোনো মতাদর্শের বই, বই পড়ো না, এটা দিয়ে বইটাকে সরায় ফেলার কোনো আমি যৌক্তিকতা পাই না। হ্যাঁ, কারণ বই পড়ে কেউ কখনো দেউলিয়া হয় কিনা সেটার ব্যাপারে আমার সন্দেহ আছে। সেই কথাটা আমি বিশ্বাস করি না, কারণ আমি অনেক বই কিনে অনেক দেউলিয়া হয়ে গেছি অনেকবার। কিন্তু বই পড়ে কখনো মানুষ বিপথে যায় কিনা সেটার ব্যাপারে আমার সন্দেহ আছে। হ্যাঁ, বই পড়ে বিপথে গেলেও সেই মানুষটাকে বই দিয়ে ফেরতও আনা যায়। হ্যাঁ, কিন্তু আমরা যখন, ওই যে একটা কথা আছে সম্ভবত রবীন্দ্রনাথ ঠাকুরেরই, যে দ্বার বন্ধ করে দিয়ে সত্যটারে রুখি, ভ্রমটারে রুখি, সত্য বলে আমি তবে কোথা দিয়ে ঢুকি। আমার সাথে একমত হওয়ার সবার দরকার নেই, কিন্তু আমার নিজের এটা একটা ফিলসফি যে আমি কখনোই কোনো বই যে এটা খারাপ বই বলে এটা থেকে বাদ দিয়ে সরে আসবো, এই কাজটা করি নাই বা করতে পারি না। আমার বাচ্চাদের ক্ষেত্রেও করতে পারি না। ওরা যখন চায় আমি বলি যে পড়ো। যদি কোনো বাজে কথা থাকে, ওরকম বই আমি ঘরে রাখিও না। আমার জানা মতো আমার ঘরে ওরকম ধরনের কোনো বই নাই। ওরকম বই ওরা যদি আনে আমি সেটাও হয়তো বলবো যে এই কারণে আমি নিষেধ করছি, কারণ কিছু অশ্লীল ভাষা আছে, এগুলো আমার জানার দরকার নাই, আসলে এগুলো গার্বেজ। কিন্তু সেটা ছাড়া যে কোনো বই আমার জন্য রিডেবল, আই ক্যান গো থ্রু, আমি পড়তে পারি। আমি যেভাবেই পড়ি, হয়তো আমি খুব ব্রিফ পড়ছি, কিন্তু তোমার এই কথাটা আমার খুব ভালো লাগলো। খুব ভালো একটা সংযোজন আমাদের আজকের প্রোগ্রামে। তো ঠিক আছে, এই 24 মিনিট আমাদের সাথে থাকার জন্য আমাদের দর্শকদেরকে ধন্যবাদ জানিয়ে আমরা আজকের মতো বিদায় নিচ্ছি। আগামী মাসে আবার দেখা হবে ডিসেম্বরের পড়া বই নিয়ে, নতুন বছরে ইনশাআল্লাহ। ততক্ষণ পর্যন্ত এবং সবসময় ভালো থাকবেন। আল্লাহ আপনাদের সবাইকে দেখে রাখুন। আসসালামু আলাইকুম।